আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মনীষা দত্তের লেখা মায়া রাতের প্রহেলিকা। আপনাদের সাথে রয়েছি আমি রিতম, আমি মঞ্জুরি। সিজন 1, এপিসোড 3। সেতু তলের নিচে কুলুকুলু ছন্দে বয়ে চলেছে জলশ্রী নদীর হালকা জলস্রোত। গ্রীষ্মের বারবেলায় নদীর ওপার হতে বয়ে আসা ঠান্ডা হাওয়ার প্রবাহ এই পারে দাঁড়িয়ে থাকা ধ্রুব আর ময়ূখের গায়ে লেগে মিলিয়ে যাচ্ছিল বারে বার। ওই বাতাস ওদের গরম ব্রহ্মতালুতেও শীতলতার প্রলেপ লেপে দিচ্ছিল বটে। আরামদায়ক আবহাওয়ার সংস্পর্শ পেয়েও ওদের মস্তিষ্ক স্বস্তি পাচ্ছিল না কিছুতেই। ব্যারিকেডিংয়ের পরিসর থেকে অনেকটা দূরে, প্রায় নদীর জলসীমার ধার ঘেঁষে ঠোঁটে সিগারেট গুঁজে দাঁড়িয়ে আছে ধ্রুব। ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে পাক খেতে খেতে বাতাসে মিশছে। তার সাথে তাল মিলিয়ে ধ্রুবর ভাবনা চিন্তাও যেন পরিষ্কার দিগন্ত খুঁজে পাচ্ছে। তামাকের অবশিষ্টাংশ মাটিতে ফেলে পা দিয়ে পিষতে পিষতে ধ্রুব বলে, তোর কাছে একটা নোটপ্যাড হবে ময়ূর? হ্যাঁ হবে, কিন্তু তাতে কি করবি? নদীর জল থেকে তোর আবার কবি সত্তা জেগে উঠলো বুঝি? কবিতা লিখবি নাকি রে? এখানে রাখ। অল্প উত্থিত পাথরের চাঁইটাকে নির্দেশ করে ধ্রুব। কি? তদন্তের সময় অহেতুক বকবকানি ধ্রুবর একদম না পছন্দ। আঙুলের মাত্র দুটো ইশারায় ও ময়ূখকে বুঝিয়ে দেয় কাগজ কলম বের করে পাশেই থাকা একটা বড়সড় পাথরের চাঁইয়ের উপরে রাখার জন্য। ময়ূখ কোনোরূপ কাল বিলম্ব ব্যতীত ধ্রুবর আদেশের মান্যতা দিয়ে বলে, সরঞ্জাম রেখে দিয়েছি, এবার? ধ্রুব এখনও নিশ্চুপ। সাদা কাগজে খসখস করে পেন চালিয়ে উপর থেকে নিচ ও ডান থেকে বাঁয়ে দুটো দাগ কেটে যোগ চিহ্ন আকারে একটা দিক নির্দেশিকার চিত্র বানিয়ে ফেলে। ওতে আঙুল রেখে বলে, এটা কি বলতো? ডাইরেকশন এঁকেছিস, কিন্তু এটা আগলি কেন? কারেক্ট, এটাই ব্লু প্রিন্ট। ভেঙে বলবি, এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লেখা পেপারটা কিভাবে তোর কাছে ব্লু প্রিন্ট হতে পারে ভাই? লাশটাকে দেখেছিলি? নাক থেকে কপাল অবধি উল্লম্বভাবে আঙুল ঠেকায় ধ্রুব। তা দেখবো না। সত্যি যা দেখলাম তা ইহজন্ম পরজন্ম কোনো জন্মেই ভুলবো না ভাই। পজিশন কি ছিল লাশটার? সোজাসুজি শোয়ানো ছিল। কিন্তু এইসব প্রশ্ন তুই আমাকে কেন করছিস? কারণ প্রশ্ন করলেই উত্তর আসে। বডিটা স্ট্রেট শোয়ানো ছিল, এটা ঠিক, কিন্তু এটা কি বলতে পারবি বডির মাথা আর পা কোন কোন দিক নির্দেশ করছিল? ধ্রুবর মুখের পেশি এখন টান টান হয়ে রয়েছে। নর্থ, হ্যাঁ নর্থে পা, না 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 না, এক মিনিট, নর্থ ইস্ট, হ্যাঁ নর্থ ইস্ট করে পা আর মাথা। থাম, আমি বলছি। ময়ূখের মাথা ধরে ঘুরিয়ে দিয়ে ব্যারিকেডের দিকে সোজাসুজি রাখে ধ্রুব। বিভৎস মৃতদেহটা তখন অতি সাবধানে স্ট্রেচারে তোলা হচ্ছে। যেখানে দেহটা শোয়ানো ছিল তার চারপাশটায় অনেক আগেই চকের মাধ্যমে প্রান্তরেখা বা আউটলাইন টেনে দেওয়া হয়েছিল। চিত্রগ্রাহকরা ওই স্থানেরও পুঙ্খানুপুঙ্খ ছবি তুলতে ব্যস্ত। ভালো করে দেখ, ডেড বডিটাকে নর্থ সাউথ দিক করে শোয়ানো ছিল। বডির মাথা উত্তরে আর পা দক্ষিণে। দিক নির্দেশনায় কোনো ভুল নেই, একেবারে নিখুঁত। এর মানে বুঝিস? এর মানে বলতে এখন মৃতদেহ রাখারও কোনো শাস্ত্রীয় নিয়ম হচ্ছে নাকি? ইয়েস ব্রো, ইউ হ্যাভ হিটেড দ্য কারেক্ট পয়েন্ট। এই পায়রু ভেঙে বল ভাই। ধ্রুব আবার একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ফাঁকে ঢোকায়। অল্প ধোঁয়া উড়িয়েই গুরু গম্ভীরভাবে বক্তব্য রাখে। গত বছর দাদু যখন মারা যায় তখন সব যাত্রী হিসেবে আমিও শ্মশানে প্রেজেন্ট ছিলাম। এই ভাই, কথা হচ্ছে ওই অজ্ঞাত পরিচয়ের লাশটাকে নিয়ে। এখানে তোর মৃত দাদু কোথা থেকে টপকালো ভাই? ময়ূখের ভ্রুযুগল কুঞ্চিত হয়। ময়ূখের প্রশ্নটা ধ্রুব শুনলেও সেটার উত্তর দেওয়ার বদলে ও নিজের কথার ছন্দই চালিয়ে যায়। উনি আধুনিক পদ্ধতিতে মুক্তি পেতে চাননি। দাদুর ইচ্ছের প্রাধান্য দিতে দাদুকে দাহ করার সময় যখন চিতায় তোলা হয় তখন একজন ডোম দাদুর নশ্বর দেহটার মাথা উত্তরে আর পা দক্ষিণে করে চিতার উপর শুইয়ে দেয়।
ওদের মুখে শুনেছিলাম এটা নাকি শাস্ত্রীয় নিয়ম। ঠিক ঠিক একইভাবে এই লাশটার ওই একই পারফেক্ট পজিশন দেখে আমার এটাই মনে হচ্ছে। কি কি মনে হচ্ছে? ময়ূখের চোখ বিস্ময় গোলাকার হয়। ধ্রুবর গলার স্বর যেন ঠান্ডা হাওয়ার সাথে পাল্লা দিয়ে শীতল হচ্ছে ক্রমশ। মৃতদেহ সৎকার করা যাদের বংশ পরম্পরার পেশা, অর্থাৎ ডোম, অর্থাৎ এই বডি ফেলে যাওয়াটা কোনো ডোম জাতিভুক্ত লোকের কাজ। ওরা ছাড়া কারো পক্ষে খুনের পর কোনো ডেড বডিকে আচার নিয়ম মেনে এত পারফেক্ট দিকে রাখাটা প্রায় অসম্ভব। ভাই 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 তোর এলিং আছে মাইডি? এই ডেড বডির পজিশন থেকে বলে দিচ্ছিস লাশকে ফেলেছে, খুনকে করেছে? হ্যাঁ, মাইন্ড ব্লোয়িং। হুম, এইটুকু থেকে কিন্তু খুনিকে ট্রেস করা একেবারে বোকামো। দেখ, হতে পারে লাশটা খুনি নিজে হাতে ফেলে গেছে এবং সে জাতিতে ডোম, আর নয় তো কোনো এক ডোমকে দিয়ে ডাম্পিংয়ের কাজটা করিয়ে নিয়েছে। হ্যাঁ, কোয়াইট পসিবল। তাহলে তো আমাদেরকে এখনই প্রতিটা ডোম পাড়ায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হয়, তল্লাশি চালাতে হয়। এই শহরে কয়েক হাজার ডোম সম্প্রদায় রয়েছে, তার মধ্যে কেউ কেউ শিক্ষিত হয়ে আর চাকরি বাকরি করছে বিভিন্ন ক্ষেত্রে। এইভাবে খোঁজা একেবারে অসম্ভব। তাহলে খুঁজবো ঠিকই, তবে 14 জায়গা না হাতরে হাতের কাছের জায়গাটা ঘুরে দেখলে কেমন হয়? হাতের কাছে মানে? ওয়েট 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 ওয়েট, তুই কিভাবে বুঝলি যে লোকাল কোনো ডোমের কাজ এটা? আরে বাইরেরও তো হতে পারে। না, বাইরে থেকে কেউ এখানে আসার সাহস পাবে না। দূরে নদীর ওপারে ঘন জঙ্গলটা দেখছিস? জঙ্গলটা সুদূর উত্তর দিক থেকে গোল হয়ে পশ্চিমে বেঁকে গিয়েছে। ওখানে শেয়ালের বাস, বুনো শিকারী কুকুরও আছে। এমনিতেই এই নদীটা বর্ষার জলে পুষ্ট। অনাবৃষ্টির জন্য জল শুকিয়ে দুপাশে চড়া পড়ে গিয়েছে। মাঝখানেও কিছু কিছু বিক্ষিপ্ত বালির চড়া মুখ উঁচিয়ে রয়েছে। এইসব পেরিয়ে বুনো জন্তুগুলো রাতের আঁধারে খুব সহজেই এপারে চলে আসে খাবারের খোঁজে। মাঝে মাঝেই তো এখান থেকে বেড়াল কুকুর মরার বিশ্রী গন্ধ ভেসে আসে। আর ঠিক এই ভয়ে এখানকার লোকেরাও রাতে এই জায়গাটায় আসতে ভয় পায়। তার উপর অচেনা হলে আর কোনো কথাই নেই। একবার নিচে নামলে ব্রিজের ডান আর বাঁদিকের রাস্তা দুটো অন্ধকারে হারিয়ে ফেলার চান্স 100%। রাস্তা খুঁজে পাওয়ার আগেই শেয়ালের ডিনার টেবিলের শোভা বাড়াতে তাকে যেতে হবে। তাই বহিরাগত নয়, এখানকার কারোরই কাজ এটা। বুঝলাম, কিন্তু এটাও তো হতে পারে যে খুনি নিজে অথবা খুনির ঠিক করা কোনো বাইরের লোক এখানে বার কয়েক এসে ঘুরে গিয়েছিল, ভালো করে জায়গাটার খুঁটিনাটি মেপে প্ল্যান করে গোল দেবে বলে। হ্যাঁ, সেটা কি হতে পারে না? তুই বল। এটা হওয়ার চান্সও আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না, তবে আসল কথা কি বলতো? কি? প্রাণের মায়া বড় মায়া। শুধু এটুকুই জেনে রাখ, এর চেয়ে বেশি প্রশ্ন করিস না। তাছাড়া নিচে নামার সিঁড়ি থেকে মাত্র 100 মিটারের দূরত্বে বাইরের কেউ এসে লাশটাকে ফেলে দিয়ে যাবে না। তারা এক্সট্রা সেফটির জন্য এই নদীর পাড়ে অথবা নদীতেই ভাসিয়ে দিত। শেয়ালরা কোথায় কোথায় ঘাপটি বেড়ে বসে থাকে, কিভাবে আক্রমণ করে, এই সবটা স্থানীয় কারুরই নখদর্পণে থাকার কথা। আরও একটা কথা, আগে হাঁটা শিখে পরে দৌড়ানো শিখতে হয়। আমরাও এখন সেটাই করব। দ্বিতীয় সিগারেটের অর্ধেকটাই ছুঁড়ে জলে ফেলে দেয় ধ্রুব। চোখ সরু করে জিজ্ঞেস করে, এখানে কাছে পিঠেই তো একটা শ্মশান আছে, তাই না? কি যেন নাম? হ্যাঁ আছে, ওই তো মুক্তিধাম মহাশ্মশান। ওর পাশেই ডোম সম্প্রদায়ের একটা পুরো পাড়ার বসবাস। ওদের খাওয়া দাওয়া ওঠা বসা সবই একসাথে। একসাথে? তার মানে এই তার 50-60 ঘর মানুষ থাকে। শুনেছি তারা সকালের কলা মুড়ি থেকে শুরু করে রাতের মাংস ভাত সবটাই এক উঠোনে বসে পাত পেরে খায়। ওদের বহু বছরের রেওয়াজ। আগে বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষেরা খাবে, তারপর কনিষ্ঠরা এবং সবশেষে মহিলারা। কয়েক শতক ধরে এভাবেই চলছে। ময়ূখের কথা মুগ্ধ হয়ে শোনার পর ধ্রুব উত্তেজনায় লাফিয়ে ওঠে। ব্রিলিয়েন্ট! তাহলে তো এখান থেকে কিছু না কিছু জানা যাবেই। সো লেটস গো, মিশন মুক্তিধাম। কিন্তু কি জানবি বলে তোর মনে হয়? যদি আমার সঙ্গে যেতে চাস তবে যেতে যেতে বলছি, এই তোর সাথে যাওয়ার ইচ্ছে তো আমার 16 আনা, কিন্তু ওই অতনু লাহিড়ী ও শালা কেস ঠুকে দেবে আমার নামে যদি না ওর সাথে থানায় ফিরি। ওসি স্যারের সেবা দাস কি না। আমি বরং তোকে দুপুরের দিকে জয়েন করছি, বুঝলি? তুই ওই সময়ই বেরো বরঞ্চ। আজ ওই সময় ওসি বাবা থানায় থাকবে না, পাক্কা খবর আছে। আমি সেই ভাগে পেট্রোলিংয়ের ডিউটি নিয়ে কেটে পড়বো। ওকে, ডিল ডান। তবে মনে রাখিস দুপুর 2টোর 1 মিনিটও যেন এদিক ওদিক না হয়।
ধ্রুবর হাঁটার গতি মধ্যম বেগে ছিল। তাও ও ছেলেবেলার মতো চলার পথে প্রাপ্ত ছোট একটা পাথরে মৃদু পদাঘাত করে এগোতে এগোতে বলে, হ্যাঁ, তবে তুই লাহিড়ি লোকটাকে যেরকম ভাবছিস ও মনে হয় অতটাও মন্দ নয়। যা বাবা, এটা উল্টো ভাব হয়েছে। তোর আবার কি হলো? হ্যাঁ, 1 মিনিট, মালটা একটু আগে তোর কানের গোড়ায় এসে কিছু ফুচুর ফুচুর করে বললো, এই ভাই 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 ভাই, তোর ওপরও আবার বশীকরণ টসীকরণ করে দেয়নি তো? শুনছি তিনি নাকি আবার কালির সাধক রে। ধ্রুবর ঘাড়ে মাথায় হাত বোলায় ময়ূখ। বিশ্বস্ততার থেকে বড় বশীকরণ আর কিছু হয় না রে, যেটা হয়তো অজান্তেই আমি ওর ওপর করে ফেলেছি। তাই আজ যেটা উনি আমাকে দিয়ে গেলেন সকলের চোখ বাঁচিয়ে, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, বা একা হাতেও হয়তো অত বড় জিনিসটা কালেক্ট করতে পারতাম না। দিয়ে ও অথবা থেকে মনে পড়লো, তুই তখন বলছিলি বাটে ওই টাকলা তোকে একটা চিরকুট দিয়ে গেছে, যেটা আবার নাকি লাশের কবজিতে জড়ানো কাঁটা তারের সাথে সুতো দিয়ে বাঁধা ছিল। কি রে সেটা? এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল ধ্রুব। তাই ময়ূখের কৌতূহলী জিজ্ঞাসার জবাবস্বরূপ স্থিরতার সাথে পকেট থেকে চিরকুটটা বের করে। ওর চোখের সামনেই ভাঁজটা ধীরে ধীরে খোলে। আগ্রহী ময়ূখ ভ্রু কুঁচকে কাগজটায় লিখিত অক্ষরগুলোর দিকে দৃষ্টিপাত করতে যাবে, এমন সময় অতনু লাহিড়ীর বাজখাই গলার আহ্বান ভেসে আসে। ময়ূখ বিষমখে কোনো মতে টুপি সামলে পড়ি কি মরি করে সেই দিকে দৌড়োয়। কাগজটা ওর আর দেখা হয় না। অন্যদিকে ধ্রুব কিন্তু ময়ূখের পলায়নের পানে না তাকিয়ে এক মনে আবারও চিরকুটটা দেখার পর ঘোর বিস্ময় মেশানো চাহনিতে আকাশের দিকে মুখ তুলে তাকায়। ওর বিস্মিত হওয়ার কারণ, ওখানে কিছু ইংরেজি হরফ, একটি গাণিতিক চিহ্ন ও অক্ষরগুলির মাঝে সামান্য ব্যবধান সমেত কালো কালিতে লেখা DEATH = ডেথ। সাংবাদিকদের অসামান্য দক্ষতার দৌলতে ইতিমধ্যেই শহরের সমস্ত নামী থেকে অনামী নিউজ চ্যানেলের সংবাদ শিরোনামে পুষ্পক সেতুর তলদেশ থেকে প্রাপ্ত চাঞ্চল্যকর খবর ছয়লাভ হয়ে গিয়েছে। তার উপর এই বিশেষ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি রাজনৈতিক দলগুলির মধ্যে যে চাপা অসন্তোষ উঁকি দিচ্ছে, তার খবরাখবর এখন হাওয়ায় ছড়াচ্ছে। স্বনামধন্য সংবাদ চ্যানেলের অল্পবয়সী সঞ্চালিকার সহযোগিতায় কিছুক্ষণ আগেই আরম্ভ হয়েছে জনতার রায় নামক আলোচনা সভা, যা শহরের বিভিন্ন প্রান্তে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। বলা বাহুল্য, কয়েকশো মানুষ অবশ্যই দেখছে। আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন দুজন গণ্যমান্য ব্যক্তি। তারা অবশ্য স্বেচ্ছায় এসেছেন। নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী জগৎ সরকার, জনজাগরণ পার্টির সদস্য। ও যেখানে বসেছে তার ঠিক বিপরীত চেয়ারে ঠেস দিয়ে বসে রয়েছে বিরোধী দল বঙ্গ জনতা সমিতির সভাপতি অমিয় কুমার মহাশয়। ওদের মধ্যেখানে রিভলভিং চেয়ারে অধিষ্ঠিত সুন্দরী সঞ্চালিকা সৌমালী মিঠে করা হাসি সহযোগে একটি প্রশ্ন উদ্দেশ্যহীনভাবে ছুঁড়ে দেয় ব্যক্তিদ্বয়ের দিকে। আজ সকালে পুষ্পক সেতু নিচ থেকে উদ্ধার হয়েছে একটি রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ। লাশটি দেখলে মনে হতে বাধ্য কেউ যেন প্রবল আক্রোশে এত বড় একটা কাণ্ডের জন্ম দিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক শত্রুতা অথবা গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটনা। যদি তাই হয়ে থাকে, তবে নেপথ্যে কে বা কারা করল এমন বর্বর আচরণ? কি তার অভিসন্ধি? সত্যি কি এই খুনের সাথে জড়িয়ে আছে রাজ্য রাজনীতি? আসুন জেনে নি আজ জনতার রায়ে নিমন্ত্রিত রাজনৈতিক মহল কি ভাবছেন এই ঘটনাকে নিয়ে। সৌমালী উদ্বোধনী বক্তব্য রেখে ব্যক্তিদ্বয়ের সঙ্গে সদ্ভাব বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করে। প্রথমেই আমি চলে যাব রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী তথা জনজাগরণ পার্টির বিশিষ্ট সদস্য শ্রী জগৎ সরকারের কাছে। নমস্কার স্যার, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। জগৎ সরকার দাম্ভিক মানুষ। সৌমালীকে সম্মান জানাতে ছুঁড়ে ছাড়ে নমস্কার জানিয়েই হাত দুটো নামিয়ে নেয়। সৌমালী মনক্ষুণ্ণ হলেও ওর কিছু করার নেই, কারণ এই পেশায় হাসি মুখটাই সর্বোত্তম। কৃত্রিম হাসি হেসেও আবারও বলে, পুষ্পক সেতুর নিচে যে লাশটি পাওয়া গেছে তার বিবরণ অত্যন্ত ভয়াবহ। পুলিশ বলছে এটা কোনো ব্যক্তিগত ঝামেলার ফলাফল, কিন্তু রাজনীতিবিদদের মত অন্য। ইতিমধ্যেই তা নিয়ে অনেকে দলীয় নেতাদেরকে দোষারোপ করা শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে আপনার এই বিষয়ে কি মতামত? প্রথমেই বলবো, যে কোনো খুন বা হত্যাই অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু সেই ঘটনাকে ঘিরে দলের মধ্যে কোন্দল বাঁধানো নিতান্তই নিন্দনীয়। দেখুন, পুলিশি তদন্ত চলছে, আশা করা যাচ্ছে খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। ভীষণ ভালো লাগলো এটা জেনে স্যার যে আপনি পুলিশের কাজে বিশ্বাসী। এবার আমি একটু চলে যাব আমাদের অন্যতম অতিথি বঙ্গ জনতা সমিতির সভাপতি অমিয় ঘোষ মহাশয়ের কাছে। নমস্কার অমিয় বাবু। নমস্কার, শুভ সন্ধ্যা। তো অমিয় বাবু, এই খুন সম্পর্কে আপনার কি অভিমত? দেখুন, আমার অভিমত একদম সোজা সাপটা। আমি আবার এক কথার মানুষ, এক বাক্যেই ঘুষ। বেশি কথা খরচ করা আমার পোষায় না। যে খুনের ছবি সকাল থেকে টেলিকাস্টে চাপিয়ে রেখেছেন, সেই খুন অবধারিত বিরোধী দলের ষড়যন্ত্রের ফলাফল। তার মানে অমিয় বাবু, আপনার তাহলে ধারণা? অমিয়র আত্মবিশ্বাসী বাঁকা দৃষ্টি স্থির হয়ে রয়েছে জগৎ সরকারের প্রতি। সৌমিলি সেটা লক্ষ্য করেই বলতে থাকে, আপনার ধারণা জনজাগরণ পার্টির কোনো অ্যাক্টিভ মেম্বার ইচ্ছাকৃত প্রতিপক্ষের ভরাডুবি দেখতে চেয়ে এটা ঘটিয়েছে? আলবাত তাই। কোনো সন্দেহ আছে নাকি মন্ত্রী মশাই? না না, সন্দেহ কেন থাকবে? এপারে পুঁতলে ওপারে চারা গাছ গজাবে, এমন সব বীজেদের পালে পালে দলে ঢোকালে ঝঞ্ঝাট আমাদেরই তো পোহাতে হবে, তাই নয় কি? মানে, বলতে কি চাইছেন আপনি? আপনার এই ছদ্ম কথার মোদ্দা মানেটা খুলে বললে ভালো হয় মন্ত্রী মশাই। বঙ্গ জনতা সমিতির ছেলে ছোকরারা যখন দল বেঁধে রাজ্যের আনাচে কানাচে মাকড়সার মতো জালে ঝুলে গিট বাঁধতে বেরোচ্ছে, তখন আপনি চোখে ঠুলি পরে বসে থাকছেন। আর যখনই কোথাও খুন খারাপির খবর পাচ্ছেন, তখন গিয়ে আপনার টনক নড়ে উঠছে। হ্যাঁ, ফলে তাদেরকে ঘাড় ধরে বের করে অন্যের পিণ্ডি চটকানোর জন্য খেলা ছেড়ে দিচ্ছেন। আর ওই পচা আলুগুলোই আমাদের দলে ভিড়িয়ে যার তার ঘরে উকি দিয়ে দলে সর্বনাশ করছে। যত দোষ নন্দ ঘোষ। আরে বাবা, জোয়ারটা দেখতে হবে তো। এমন অপমানজনক কথা শুনে অমিয় ঘোষ সঞ্চালিকাকে শুনিয়ে শুনিয়ে বাঁকা আক্রমণ করে জগৎ সরকারকে। দেখছেন ম্যাডাম, দেখছেন পাল্টিবাজদের নমুনা দেখছেন। দুপুর অব্দিও ইনি সমানে বলে গেছেন যে খুনি নাকি বঙ্গ জনতা সমিতির, মানে আমাদেরই দলের লোক। আর একটু আগে যখনই শুনলেন সেতুর নিচে ভোটের জন্য যে পোস্টার মারা হয়েছিল, সেখান থেকে আমাদের দলেরটা ছেড়ে তাতে কালপ্রিট রক্তমাখা হাত মুছেছে, তখনই উনি গিড়গিটের পোশাক পরে নিলেন। বাহ 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 জগৎ বাবু, বাহ বাহ। শুনুন শুনুন শুনুন, অল্প বিদ্যা ভয়ঙ্করী জানতাম, কিন্তু এখন তো দেখছি বেশি বিদ্যাও মূর্খেরই আর এক নাম। তাও আমিও বাবু, লাশের জামা কাপড় আর ব্যবহৃত জিনিসপত্রগুলো আরম্ভ করে 90% জিনিসপত্র কিন্তু এমএলএ অখিল বিশ্বাসের সাথে মিলছে, এবং তিনি 3 দিন ধরে নিখোঁজ। মিসিং লিঙ্কগুলো জুড়তে শিখুন অমিয় বাবু, জুড়তে শিখুন। আর কতদিন দোষ চাপা দিতে পার্টির হয়ে খোল করতাল বাজিয়ে বেড়াবে না? কতদিন? হ্যাঁ, সেই খোল করতালের আওয়াজটাই তো পাবলিক বেশি শোনে, আর আপনাদের ঢেড়া পেটানোর তো মধুর শব্দ। বলি, এখনো কিন্তু ময়না তদন্তের রিপোর্টটা আসেনি, ফরেন্সিক বিভাগের কাজও চলছে এখনো। শেষ হোক আগে, তারপর না হয় আপনি রায় শোনাবেন, তার আগেই এত কপচিয়ে লাভ নেই। এই থামুন তো, আজ পর্যন্ত সব কথাই অক্ষরে অক্ষরে বলেছে, এটাও বলবে, আমি হলপ করে বলতে পারি। তত রাত পোহালেই প্রমাণ হাতে হাতে পাওয়া যাবে। আপনি খুব বকছেন। জগৎ সরকার এবং অমিয় ঘোষের মধ্যে বাকবিতণ্ডা চলছিল ব্যাপক হারে, কিন্তু সময়ের শিকলে বাঁধা পড়ে থাকা সঞ্চালিকা সৌমালি কোনো মতেই রাশ টানতে পারছিল না। শেষমেশ ফোন দিয়ে এঁটে বিরতি নেওয়ার কথা ঘোষণা করে বসে। ওদিকে এখনও ভাঙা রেকর্ডারের ঘরঘরানির মতো একে অপরের মধ্যে বিদ্বেষমূলক ক্ষোভ প্রকাশের প্রতিযোগিতা চলেই চলেছে। বিরক্ত হয়ে টিভিটা বন্ধ করে দেয় ধ্রুব। রিমোটটা হাতে চাপড়ে সোজা সোফায় ছুঁড়ে মেরে সোফাতেই টান টান হয়ে বসে। স্বভাবতই একখানা সিগারেট ধরিয়ে ঠোঁটের ডগায় ঠেকায়। অস্থিরতার চোটে ওর বর্তমান ঠিকানা এই মুহূর্তে ময়ূখের বাড়ি। সারাটা দিন দুপে বাহনে চড়ে টই টই করে গোটা শহর পরিক্রমণের পর আপাতত এখানেই ঘাঁটি গেড়েছে। ভাগ্যিস ময়ূখের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বাবা বন্ধুদের সাথে ভ্রমণে বেরিয়েছে, আর ওর মা বছর 5 আগেই গত হয়েছেন, তাই রক্ষে। নইলে গৃহস্থ ঘরে পাপিষ্ঠ দ্রব্যের সমাহার দেখলে ধ্রুব সমেত ময়ূককেও জুতোর মালা পরিয়ে বাড়ি থেকে বিদায় দেওয়া হতো। ঘষা কাঁচের গোল টি টেবিলের উপর 2টো মদের বোতল, 2 প্যাকেট সিগারেট আর 2খানা ভেঁপুর মতো দেখতে গ্লাস ঠুংঠাং করে নামিয়ে রাখে ময়ূখ। ওই অত সূক্ষ্ম শব্দটা শুনে বিশ্রামরত ধ্রুব পদনৃত্য থামিয়ে বোতলের সঙ্গে সময় কাটানোর জন্য ওটার দিকে হাত বাড়ায়। ময়ূখ ওর হাতে মশা মারার কায়দায় বাড়ি মেরে বলে, এসে থেকেই দেখছি গোমরামুখো হয়ে বসে আছিস। বলি, ব্যাপারখানা কি? ডোমপাড়া গিয়ে বাওয়াল পাকিয়েছিস নাকি? একের সকাল থেকে কেসটায় হাত লাগার পর মাথায় রক্ত উঠে গেছিল।
তার উপর তুই নিজে আসবি বলেও এলি না, উল্টে অকর্মার ঢেকি রানাটাকে পাঠিয়ে দিলি। কোনো মানে হয় তোর এইসব ছ্যাবলামির? ময়ূক ফিক করে হেসে ফেলে। যদিও ও ইচ্ছাকৃত কিছু করেনি, তবুও অকারণে হাসি পায়। ওর দাঁত কপাটি দেখে ধ্রুব খোঁচে বোম হয়ে যায়। এই কজে যাচ্ছিস কেন? এই দাঁত কেলেও না অত, পিছনে এমন বাটাম দেবো না যে তোমার জন্মেও মেয়ে জুটবে না শালা। চড়ছিস কেন? তুই তো জানিস এই রাক্ষস রাজের ডেরায় একবার ঢুকলে বেরোনো কতটা কষ্টকর। মাল যদি নিজে মাঝপথে ব্যাগ না মারে তাহলে আমি কি করতাম বল? তাছাড়া রানা নতুন, ওরও তো কাজটা শেখা দরকার নাকি? সেই ওর কাজ শেখার চক্করে পড়ে আমার কাজের পেছন মারা যাচ্ছিল। আচ্ছা, তা কি করেছে শুনি? আরে মুক্তিধামে দুপুরের দিকে যখন গেলাম তখন শ্মশান বেশ শুনশান, দু একটা মরা পড়ছিল, তাই দেখে মনে স্বাদ জেগেছিল কাজে জিতে ঘরে ফেরার। কিন্তু তোর ভ্রাতা রানা হাতের পাতা মুড়িয়ে দূরবীন বানিয়ে কেরামতি দেখাতে গিয়ে আরেকটু হলি খাদানে পড়ে মায়ের ভোগে চড়ছিল। সে সামলালাম কোনো মতে। তার উপর যাও বা ডোমেদের ঘরের সামনে গেলাম, দেখি সেখানকার উঠোনে মহাভোজ চলছে। সবাই বেশ রসিয়ে রসিয়ে খাচ্ছিল। হঠাৎই একটা মোটা সোটা জুমের মতো কালো লোক আমাকে দেখে খাওয়া ফেলে উল্টো দিকে দিয়ে দৌড়। প্রথমে ব্যাপারটা বুঝিনি, তবে রানার উর্দিতে চোখ বুলিয়ে টের পেয়েছিলাম লোকটা কেন উঠে পড়েছিল। সঙ্গে পুলিশ দেখে ওর পিলে চমকে উঠেছিল বলে। রানা উর্দিতে ছিল? পাড়াটাকে পই পই করে বলে দিয়েছিলাম গাড়িতে শার্টটা চেঞ্জ করে নিতে, তার মানে ও সেটা করেনি? তাহলেই বোঝো কোন গ্রহের হেল্পিং হ্যান্ড তুমি পাঠিয়েছিলে বাবা। এতে গেল রেসের কথা। পরে যখন লোকটাকে কপাল জোরে পাকড়াও করলাম তখন শ্রীমান আর এক কাণ্ড বাঁধালেন। কি কাণ্ড? ওকে চিমটি কেটে হাত নেড়ে আদিম মানুষ সেজে কত করে বোঝালাম ওসি সুমন্ত বাগচিকে ভুলবশত যেন ফোনটা না করে, আর ও চাঁদবদন বেছে বেছে সেই ভুলটাই করতে যাচ্ছিল। আমার মৃত ঠাকুরদার পুণ্য যে ওর ফোনে তখন নেটওয়ার্ক ছিল না, নাহলে আজ আমার খাটনির দফারফা তখনই হতো। আচ্ছা ক্যালাসচরণ ছেলে তো, দাঁড়া মালটাকে ফোন করে এখানে ডেকে নি। ছোঁড়াটা র্যাগিং কাকে বলে এবার দেখবে, ওয়েট। ময়ূখ অবিলম্বে রানার নাম্বার ডায়াল করে। বার কয়েক ক্রিং ক্রিং শব্দ হয়ে ঠিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তে ফোনটা কানে তোলে রানা। হ্যালো। বলা মাত্রই ধেয়ে আসে বাক্যের ঝড়। এই আজকাল কোথায় মরেছিলি রে তুই? এতবার শালা ফোন করেছি, ফোনটা কি তোর বাপ ধরবে? আমার বাবা তোমার কাকু হয় বান্টিদা। এসব কি বাবা বলছো তুমি? লম্বা চওড়া ফর্সা গড়নের সুদর্শন রকচটা রানা ওরফে মৃগাঙ্ক মেজাজ নিয়ে উত্তর দেয়। ময়ূখ ওর কাকাতো দাদা হওয়ায় ওকে ডাক নামে দাদা সম্বোধনে ডাকে রানা। এই চাপ, আমার সামনে বড় বড় বাতলা দিস না তো। যা জিজ্ঞেস করলাম উত্তর দে। আচ্ছা বান্টিদা, তোমার সমস্যাটা কি? এখন কি কেউ ফোন করে? তোমার মাথার ঘিলু কি পোকায় খেয়ে নিয়েছে? হ্যাঁ? বিরক্তির বলিরেখা ফুটে ওঠে রানার কপালে। মারোয়ারি প্রেমিকা কিয়ারার সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল সে। মিলন উচাটন ছিল চরম মুহূর্তে। ঠিক সেই সময় অকারণ ফোনের পর ফোন আসাতেই রানার এত অসন্তোষ। পাশ থেকে ভেসে আসে আলগোছা মেয়েলি কণ্ঠস্বর, যাতে আদরের মিশেল স্পষ্ট। মেয়েটি রানার গলা জড়িয়ে ওর গালে চুম্বন করে বলে, কার ফোন বেবি? আমাদের স্পেশাল মোমেন্টে এত কে ফোন করে তোমাকে জান? কেউ না সুইটহার্ট। তাহলে ফোন কাটছো না কেন তুমি? কাটো না, কাটো না। আরে কাটা যাবে না, কি আর তুমি নাইট গাউনটা পরে নাও, আমি একটু কথা বলে আসছি। মৃগাঙ্ক, মৃগাঙ্ক দাঁড়াও। Where are you going? রানা ওরফে মৃগাঙ্ক ব্যালকনিতে চলে যেতেই কিয়ারা এক রাশ ক্ষোভে ফেটে পড়ে। ও বিছানার চাদর খামচে তুলে আষ্টে পৃষ্ঠে গায়ে জড়িয়ে ঘর অন্ধকার করে শুয়ে পড়ে। চোখের কোল বেয়ে জল গড়াচ্ছে বেচারির। বড্ড অভিমানী কি না? ময়ূখের রাগ সপ্তমে চড়েছে। এই তোর আক্কেল দেখে আমি অবাক হয়ে যাচ্ছি না। আজও মুশকিল তো, কি করেছি আমি? ফুর্তিতে বান ডাকলে কি কাজের কথা মাথায় থাকে তোর? বান্টিদা, এমনিতেই এমন সময় ফোন করেছো যেটা বলার মতো নয়। কি আর রেগে আগুন, সেই তো আমাকেই সামলাতে হবে। প্লিজ যা বলার চটপট বলো। বাড়িতে আয়, জরুরি তলব। আর কোনো না শুনতে চাই না কিন্তু। বান্টিদা বোঝার চেষ্টা করো, কি আর আমি সেক্স করছিলি তাই তো? সেক্স করছিলি? ওইসব হাওয়াজ পকেটে পুরে 5 মিনিটের মধ্যে আমার বাড়িতে রিপোর্ট কর। রাখলাম। আর একটিও কথা অপচয় না করে ফোনের লাইন কেটে দেয় ময়ূখ। তুই সালা সালা নিজেও ভার্জিন মরবে, আমাকেও টানবে। পকেটে ফোন গুজে মাথা গলিয়ে গায়ে জামা পরে নেয় রানা। চুপিসারে বেরোবার মুহূর্তেও কিয়ারার ভ্রুকুটি চাহনি দেখে মৃদু গলায় বলে, বেবি
প্লিজ রাগ করো না, আমি যাবো আর আসবো। রানার কথায় বিন্দুমাত্র পাত্তা দেয় না কিয়ারা। উল্টে তেজ দেখিয়ে শটাং নিজেকে আপাদ মস্তক চাদরে ঢেকে নিয়ে উল্টো দিকে মাথা ঘুরিয়ে শুয়ে পড়ে। রানা ওকে ডাকতে গিয়েও পিছিয়ে আসে। বদলে দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে হেঁটে বেরিয়ে যায় ময়ূখের বাড়ির উদ্দেশ্যে। প্রায় ঘণ্টাখানেক আগে ময়ূখের বাড়িতে রানার আগমন ঘটেছে, আর এসে থেকেই ও উচ্চিংড়ের মতো লাফিয়ে চলেছে। পুনরায় ধ্রুবর মুখে সকালের সমস্ত ঘটনার বিবরণ শোনার পর ও গলা উঁচিয়ে বলতে লাগে, ধ্রুবদা, বান্টিদা, তোমাদের দুজনকেই বলছি, ওই লোকটাই খুনির চামচা। শালাকে তুলে এনে কেলানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলাম, আর তুমি আমাকে বকে ধমকে দাবিয়ে দিলে। তুস, এই একদম পিছন পাকামো মারবি না রানা। একে বড়দের কথা ধার ধারিস না, তারপর আবার জ্ঞানের নারী টনটনে। হ্যাঁ, চুপ করবি তোরা। সেই থেকে তোরা দুজনে মিলে চুলোচুলি করছিস, থামতে কত নিবে? তাহলে তুই বল, লোকটা কে ছিল, আর তোকে দেখে ডুবকি বা কেন মারলো? বলো বলো ধ্রুবদা, বলো। হ্যাঁ, নাহলে এই সিদ্ধ পুরুষ জল ছিটিয়ে ভস্ম করবে আমায়। ময়ূখকে আড়ে আড়ে দেখে নেয় রানা। ওর দৃষ্টির জন্য ময়ূখ ওর দিকে চোখ গরম করে তাকায়। লোকটা একটা ফালতু। এক খাবলা লাল মটর মুখে ভরে জাবর কাটার কায়দায় চিবোতে চিবোতে ধ্রুব ফিরে যায় দুপুরের সময়টাতে, যখন ঘড়িতে বেলা 3টে বাজছিল। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালাচ্ছিল লোকটা, কিন্তু ধ্রুবর পা চালানোর গতির সাথে ও জিততে পারেনি। ফলে দুর্ভাগ্যবশত ওকে ধ্রুবর হাতের নাগালে আসতেই হয়। আর ধরে না বাবু, আর ধরে না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। গলার টুটি ধরে কইছি, ধর্মরাজের দিব্যি, আমি কিছুই জানি না বাবু। কিছু জানিস না যখন দৌড়চ্ছিলি কিসের জন্য? তুই কি আমায় কলুর বলদ পেয়েছিস? চামড়া খুলে ডুগডুগি বাজাবো তোর। চিনিস না আমায় তুই? পুরি বাবুরি বাবু, কাল রাতে আপনার চিনতে না পেরে দুটো কথা শুনিয়ে ফেলেছি, আপনি আমার ধরে নিয়ে যাবেন তা বলে? কাল রাতে তুই যে নাটকবাজি করেছিস সেই সব ছিঁচকে কাজের জন্য আমি হাত ময়লা করি না। আর তুইও যে ওইটুকু একটা ঘটনার জন্য ভাতের থালা ফেলে ছুটছিলি না, সেটা তোর ওই চোখেই স্পষ্ট হয়ে উঠেছে। ভালোই ভালোই সবটা উগড়ে দেয়, নয়তো গলায় আঙুল ঢুকিয়ে বের করতে আমিও জানি। বাবু বাবু, ধর্মরাজের দিব্যি বাবু, ধর্মরাজের দিব্যি, আমি কোনো খারাপ কাজ করিনি বাবু। রাইতে সবজির ভ্যান নিয়ে পুলের পাড় দিয়ে ফেরার সময় দেখি একটা ইয়া বড় পলিথিন পড়ে আছে। দূর থেকে দেখলি মনে হয় আলুর বস্তা, তখনও বুঝি না এই ভিতরে কি থাকতে পারে। কি ছিল ওতে? একটা একটা লাশ ছিল বাবু, লাশ। লোকটার চোখ দুটো ভয় বিস্ময় গোলাকার। আঁটো পকেট থেকে ফোন বের করে চটপট রেশমের মতো পিল আপ স্ক্রিনে আঙুল বুলিয়ে গ্যালারিটা খোলে ধ্রুব। সকালে তোলা কিছু নমুনার মধ্যে থেকে একখানা মাত্র তুলে ধরে ওই লোকের চোখের সামনে। এইটা ছিল? হ্যাঁ বাবু, এইটাই তো সেইটা। এইটাকেই দেখেছিলাম ওই ব্রিজ পারে রাস্তায় শোয়ানো ছিল। দেখার পরে পুলিশকে জানাসনি কেন? কিংবা অন্য কাউকে ডেকে দেখাতে পারতিস। ডোমপাড়ায় তোর ভাইদের তো অভাব নেই। আসলে বাবু আমি লোভে পড়ে গেছিলুম। লোভ? কিসের লোভ? ওই পলিথিনে একটা কাগজ ছাড়ানো ছিল, তো ওতে কেউ লিখে রেখেছিল লাশটা গুম করতে পারলি 50,000 পাওয়া যাবে। কেলাস ফরবটি পড়েছিলাম বলে যে একটু পড়তে পারি তো। হ্যাঁ, তারপর আর কি, প্রথমে ভাবলুম এ কাজ করবো নি, যদি কেউ দেখি ফেলে তখন সর্দার আমার গায়ে চুনকালি লেপে পাড়াছাড়া করবে। তারপরে আবার মনে হলো ঘরে টাকা পয়সা তো দরকার, কবে থেকে পাকা ছাদ তুলবো ভাবছি, এই টাকায় সেই 7খানা পূরণ হয়ে যাবে। তাই তুই বোকার মতো টোপটা গিলে নিলি, তাই তো? আমার বড় ভুল হয়ে গেছে বাবু। আমি শুধু লাস্টারে ওই সেতুর নিচে ফেলে চলে এসেছিলাম। শুধু আসার পথে দেখলাম হাতে কি জানি কিভাবে রক্ত লেগে গেছে, লাল রক্ত বাবু। তখন ভয়েস রেকর্ডের দেওয়ালের কাগজ ছিঁড়ে হাত বুঝে ফেলেছিলাম। তা বলে আমি কোনো খুনটুন করিনি, বাবু, আমি কোনো খুনটুন করিনি। তোকে টাকা কি কেউ হাতে দিয়েছিল? তা দেয়নি, তবে ওই রাস্তায় ওঠার পর দেখলুম ওই ঠোঙার মধ্যে অনেক মাল করি। বুঝেছিলাম যে কাজ করে নিল সেই এই টাকা দিয়েছে। এদিক ওদিক তাকিয়ে তাড়াতাড়ি ঠোঙাটা লুঙ্গিতে গুজে বাড়ি চলে আসি। এরপর আমি কিছু জানি না বাবু। এই টাকার ব্যাপারে তোর বাড়িতে আর কেউ জানে না বাবু। আর তুই কিভাবে বুঝলি যে পুলিশ তোকেই ধরতে এসেছে? সকালবেলায় এলাকায় জানাজানি হয়ে গেছিল ওই সেতুর নিচে লাশ পাওয়ার কেসটা। তারপর থেকেই তো বুকটা ডিপ ডিপ করছিল, মনটা বারবার কুদাচ্ছিল যে কাল রাইতে কেউ না কেউ যদি দেখে থাকে আমায় তবে কি হবে। তাই তো পুলিশ দেখার পর ওইভাবে পাইলিছিলুম। সব কথা শোনার পর ধ্রুব সজোরে লোকটার পিঠে তাল ফাটানোর মতো কিল মারে। আপদ শালা, তোর কাছে ওই কাগজটা আছে?
যেখান থেকে টোপটা গিলেছিলি আছে তো। জলদি বের কর। কিন্তু দাঁড়ান বাবু, আমি কাগজটা নিয়ে আসছি। সকালের কাহিনী বলা প্রায় শেষের দিকে যখন, তখনই খোলা জানলা দিয়ে মেছো বিড়ালটা চুপি সারে ঢুকে ঝনঝনিয়ে বাসন কোষণ ফেলে দেয়, যার শব্দ কর্ণকুহরে প্রবেশ করে মুহূর্তে তিনজনের আলোচনা সভার ছন্দপতন ঘটিয়ে ফেলে। ময়ূখ কটা শুকনো গালিগালাজ সহযোগে অতি কষ্টে জায়গা ছেড়ে উঠে জানলার পাল্লাটা ভালোভাবে আটকিয়ে টেনে টুনে দেখে নেয়। আসার পথে মেঝেতে গুটিয়ে শুয়ে থাকা ধবধবে সাদা বেড়ালটার ঘাড় ধরে তুলে ওকে এনে ঝপাং করে রানার কোলে ফেলে দেয়। কারণ প্রেমিকাকে খুশি করতে আজকাল বিড়াল নামক অহংকারী প্রাণীটিও ওর কাছে জোরপূর্বক প্রিয় হয়ে উঠেছে। ভালোবাসার কি জ্বালা! ভারী ঘরোয়া বাতাসেও ধ্রুব ঠোঁট চেপে হাসে ময়ূখের কাণ্ড দেখে। কিরে রানা, শেষে তোর গার্লফ্রেন্ড একটা বিড়াল পাঠালো তোর পেছনে নজরদারি করতে? ওরে ভাই, এত সন্দেহ? হ্যাঁ, বাড়ি ফিরে বলিস ওকে যে আমরা কেউ গে বা বাইসেক্সুয়াল নই। এখন ময়ূকের বিষয়টা অবশ্য আমি ঠিক বলতে পারবো না। মিচকে হাসি ঠোঁটে টানে ধ্রুব। রানার কোলে হাত বাড়িয়েই আয়েসে মোটাসোটা বিড়ালটার লোমে চিরুনির মতো আঙুল চালিয়ে বিলি কাটছিল ময়ূক। ধ্রুবর মজারু কথা শুনে ওর আঁতে ঘা লাগে। কটমট চোখে তাকিয়ে বলে ওঠে, কি বলছিস তুই? হ্যাঁ, আমি গে? মানে হ্যাঁ, অবশ্যই, মানে হওয়াটা অস্বাভাবিক নয়। এটা ছাড়া কি করে জানবো তুই আর কোন প্রজাতির? কোনো আকর্ষণই তো ফিল করতে দেখি না। আরে ধ্রুবদা, চলো না একদিন বান্টিটাকে লাল নীল স্বর্গ দর্শন করিয়ে আনি। ওই তবে হতে চায়। ময়ূক খালি বোতল চাগিয়ে বর্ষা ধরা আদিম মানুষের মতো তেড়ে যায় রানার দিকে। ফুলো বিড়ালটাকে মেঝেতে নামিয়েই রানা দৌড় লাগায় ইঁদুরের গর্ত খুঁজে লুকোবে বলে। ময়ূখ ওকে এমনভাবে ধাওয়া করে যেন ঘরে ধরাধরি খেলা চলছে। বিকারহীন মুডি বিড়ালটা 3 পায়ে কায়দা মেরে বসে মুখের কাছে একটা পা তুলে খোশ মেজাজে ওটাকে চাটছিল। অন্যদিকে রানা আর ময়ূখের বাচ্চামি দেখে হাস্যরত ধ্রুবর এদিক ওদিক মাথা ঘোরাতে গিয়ে আচমকাই চোখে পড়ে বেড়ালটার চতুর্থ পায়ের দিকে, যেটাকে ওই বেড়ালটা এক নাগাড়ে চেটেই চলেছে। মুখের হাসি নিমেষে মিলিয়ে যায় ধ্রুবর। সন্দিহান দৃষ্টিতে এগিয়ে এসে বসে বেড়ালটার পাশে। পোষ মানানো বিড়াল ধ্রুবকে বসতে দেখেও চোখ তুলে তাকায় না। বিড়ালের চতুর্থ পায়ের পাতার ঠিক উপরে এবং পেটের কাছে লেগে থাকা আঠালো কালচে খয়েরি দুর্গন্ধযুক্ত পদার্থটা বড্ড চেনা চেনা ঠেকে ওর। ওই পদার্থে আঙুল ঘষে সেই আঙুলটা নাকের ডগায় ধরতেই বিস্ময় চমকে ওঠেও। ওর ঘ্রাণেন্দ্রিয় মস্তিষ্কের সাহায্যে মুহূর্তে চিনে ফেলে পদার্থটার নোংরা ঘ্রাণকে। ওটা চিনে ফেলা মাত্রই ধ্রুব গলার স্বর বাড়িয়ে দ্রুত ডাকে ময়ূখ আর রানাকে। ময়ূখ, রানা, তাড়াতাড়ি আয়। পরবর্তী পর্ব শোনার জন্য দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।